একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। ফেরত চায় দেশটিতে থাকা বাংলাদেশি সম্পদ। 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। $200 বিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। গণভোটে সংবিধান পরিবর্তন নয়, ঐকমত্য কমিশনে বৈঠকে বিএনপি। তা আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়। মৌলিক সংস্কার শেষে নির্বাচন চায় জামাত। এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের পুনঃভিত্তি রচনা করতে পারবে না। ভিন্নমত দমনে আওয়ামী সরকারের আরেকটি আয়নাঘর। বিমানবন্দরের কাছে গোপন টর্চার সেলের সন্ধান পেল বিবিসির অনুসন্ধানী দল। সংশোধন হচ্ছে দেওয়ানি কার্যবিধি। টেলিফোন খুদে বার্তাতেও সমন জারি। ভুয়া মামলার শাস্তি বাড়ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস। যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ, বলছে সিপিডি। কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপের তাগিদ। ভারতের বিতর্কিত ওয়াকফ আইনের বাস্তবায়ন সুপ্রিম কোর্টে স্থগিত। বোর্ড পর্ষদেও নিয়োগ নয়, পরবর্তী শুনানি 5 মে। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। একই সঙ্গে পাকিস্তানে থাকা সম্পদও ফেরত চেয়েছে বাংলাদেশ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব দাবি করা হয়েছে। আলোচনা চালিয়ে যেতে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে দুই দেশই। শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। 1971-এ পাক হানাদারদের নির্বিচার হত্যাযজ্ঞে প্রাণ যায় বীর বাঙালিদের। 30 লাখ শহীদদের তাজা রক্ত আর অজস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নতুন দেশ বাংলাদেশ। দেখতে দেখতে স্বাধীনতার 54 বছরে লাল সবুজের বাংলাদেশ। 1971 থেকে 2025 এত বছরেও 71-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা তো দূরের কথা, অনুতাপ আক্ষেপও নেই পাকিস্তানের। এবার হয়তো সেই পথে হাঁটতে যাচ্ছে ইসলামাবাদ। দীর্ঘ 15 বছর পরে ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালো ঢাকা। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আমরা বলেছি, দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এরপরই শুরু হয় বৈঠক। প্রথমে প্রতিনিধি দল ও পরে হয় এই দুই সচিবের একান্ত বৈঠক, যেখানে দুদেশের অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়ে আলোচনা ওঠে টেবিলে। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন আমনা। সেখানেও দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়গুলো উঠে আসে। বেরিয়ে যাবার আগে আমনা বালুচ গণমাধ্যমে জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। শেষ বিকেলে এফওসির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। জানান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ, তবে তার আগে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ঢাকা। মুক্তিযুদ্ধের আগে ও পরে সব মিলিয়ে $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। এছাড়া বৈঠকে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। এই বিষয়টা নিয়ে তারা রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো আলোচনায় ওনারা
থাকবেন সামনের বৈঠকে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, কিছু বাধা আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। এপ্রিলের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আসন্ন ঢাকা সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। এদিকে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির সাথে পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, দেশের চলমান সংস্কার কার্যক্রম, ইউএসআইডি, রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সাহায্য দেয়া, আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ও রোহিঙ্গা প্রসঙ্গ বড় করে আলোচনার মাধ্যমে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল বিলার। জানান, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। Broaden and deepen EU-Bangladesh relations. So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, the democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union, because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. সংবিধানের সকল সংস্কার গণভোটের মাধ্যমে করা যাবে না বলে জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে না তা পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে করার পক্ষে দলটি। তবে সংস্কার প্রক্রিয়া বেশি বিলম্ব না করতে কমিশনকে আহ্বান জানায় বিএনপি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাই মূল লক্ষ্য। সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, আর ঐকমত্য কমিশনের নেতৃত্বে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রথম দিনের বৈঠকে আলোচনায় সংবিধান সংস্কার। বিকেল ৫টায় বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে একমত বিএনপি, তবে সংবিধান সংস্কারের সব বিষয়ে গণভোটের পক্ষে নয় দলটি। আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56 এবং 142 যেটা 142 যেটাতে সংবিধান সংশোধনের কার্যক্রমগুলো মানে উপায়গুলো বলা আছে, সেই ক্ষেত্রে 142 ইটসেলফ এটা যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে যেতে হয়। তিনি আরও জানান, সংবিধানে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে নয় বিএনপি। একই সঙ্গে সাংবিধানিক কাউন্সিল গঠন এবং ৭০-এর ২ অনুচ্ছেদ সংশোধনের বিরোধিতা করেছে দলটি। আমরা এখন পরিষ্কার করছি, আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই, এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই, সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে সেটার আমরা বিরোধিতা করেছি। বিএনপিকে দেয়া ঐকমত্য কমিশনের স্প্রেডশিট এবং ৬টি সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে বিস্তর ফারাক বলেও অভিযোগ সালাউদ্দিনের। স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, যেটা সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে। এর আগে সকালে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষের কাছে প্রশংসিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।
বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বলে স্পষ্ট জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সংস্কার প্রক্রিয়ার নামে বেশি বিলম্ব করলে জনমনে সংশয় বাড়বে বলে মনে করেন তিনি। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে যায়। আগামী রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা দেশ ও জাতির জন্য কল্যাণ হবে না। ইউরোপ সফর শেষে রাজধানীতে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারটি ছিল নিছকই সৌজন্য। সেখানে নির্বাচন এবং সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইউরোপ সফর করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপের বিভিন্ন দেশে বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক হয় তার। এই বৈঠক নিয়ে বিভিন্ন মাধ্যমে জন্ম দিয়েছে নানা আলোচনা। আমিরের নেতৃত্বে ইউরোপ সফর নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্রিফিং করে জামাত। দলটির আমির জানান, বেগম জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হলেও কবে নির্বাচন হবে এবং দেশের চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। দলটির আমির বলেন, মৌলিক সংস্কার শেষেই নির্বাচন চায় জামাত। এ সময় ভোটের জন্য জোরে দেন তিনি 3 শর্ত। দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার। যে সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। এ সময় তিনি বলেন, সম্প্রতি তার ইউরোপ সফরে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্য উন্নয়ন সহ আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়েও কথা হয় তার। বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো, তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিকভাবে ভিন্ন মত সহ্যই করতে পারতেন না ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার। আওয়ামী শাসনের গেল 15 বছরে বিনা বিচারে গুম করেছেন বহু মানুষকে। ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশ জুড়ে অনেক গোপন টর্চার সেলের সন্ধান মেলে। এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এলো ভয়াবহ গোপন বন্দিশালার চিত্র। দিনের আলোতেও গা ছমছমে দৃশ্য। গেল 15 বছরে আওয়ামী শাসনে এসব গোপন বন্দিশালায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ। বিরোধীদের দমন করতে কিংবা হাসিনার সমালোচনা করলেই ঠাঁই হতো এসব ভয়ঙ্কর বন্দিশালায়। আমি হাত ছড়াতে পারছি না। একবার ভাবুন, এইসব সেলেই লোকজনকে সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর থাকতে হয়েছে। আয়নাঘর ঘুরে সেখানকার অন্ধকার চিত্র তুলে ধরেছে বিবিসি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে খোঁজ মিলেছে এসব গোপন বন্দিশালা। যেসব কক্ষের একটিতে দীর্ঘ 8 বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম সহ বেশ কয়েকজনকে, যাদের মুখে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নির্যাতনের কথা। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এটি। বন্দীদের মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা দিতে এটি পরিকল্পনা করে বানানো হয়েছে। যারা মুক্তি পেয়েছেন তাদের অনেকে এখনো ভয়ের মধ্যে বাস করছেন। তারা বলছেন তাদের অপহরণকারীরা এখনো মুক্ত। ব্যক্তিগত আক্রোশের কারণে কি আবার এটা করে নাকি, এই ভয়টা আর কি কাজ করে এখন। দেশের বিভিন্ন স্থানে কয়েকশো বন্দিশালার হদিস এখনো মেলেনি বলে দাবি এই ব্রিটিশ গণমাধ্যমটির। মাসুদ রানা, নিউজ 24। মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সিপিসির কিছু সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মামলার রায় হওয়ার পরেই এক্সিকিউশনের বিষয় যুক্ত করা হবে। এছাড়া ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ ও একক প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে
ব্যাংক রেগুলেশন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা হচ্ছে। দেশের আদালতে মামলা জট কমানো, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও অভিন্ন পানি চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। বিচার বিভাগ আধুনিকায়নে সমন জারি টেলিফোনে ও SMS এর মাধ্যমে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া মামলা জট কমাতে রায় হওয়ার পর জারি মোকদ্দমার প্রয়োজন হবে না বলেও উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করা হবে। শৃঙ্খলা, দায়বদ্ধতা নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। অর্থনৈতিক অপরাধ যারা করেছে তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত 15 বছরে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। সেন্ট্রাল ব্যাংকেরকে আরো এম্পাওয়ার করা হচ্ছে, বিশেষ করে যাতে এই লুটপাটটা আমরা গত 15 বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হচ্ছে। এছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে চুক্তিতে বাংলাদেশ অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে অনুস্বাক্ষর শুরু হবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন বাগেরহাট জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বলা হয়, ভিডিও পর্যালোচনায় দেখা যায় ব্যারিস্টার এম সারওয়ার হোসেন বাগেরহাট জেলার পুলিশ সুপার তৌহিদুল আরিফ সম্পর্কে কম বেশি 10 কোটি টাকার দুর্নীতি উল্লেখ করে খাতওয়ারি দুর্নীতির বিভিন্ন পরিমাণ উল্লেখ করেছেন। মহাপুলিশ পরিদর্শক পুলিশে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ অনুসন্ধান করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আইন অনুযায়ী সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে গণমাধ্যমে এরকম বক্তব্য উপস্থাপন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানহানির শামিল। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখালেন আদালত। তার বিরুদ্ধে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার সহযোগী দেওয়ান সামিরকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে আদালতে রাষ্ট্রদূতের সাথে তার বিয়ে হয়েছে বলেও দাবি করেন মেঘনা আলম। গেল 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর ভাটারা থেকে আটক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন আদালত। এবার আরেক থানার চাঁদাবাজি প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো। ফলে দীর্ঘ হচ্ছে এই মডেলের কারাগারে থাকার সময়সীমা। দেখুন, এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার সকালে মেঘনা ও তার সহযোগী দেওয়ান সমীরকে সিএমএম আদালতে তোলা হয়। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয় আর তার সহকারী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দেন আদালত। শুনানিতে মেঘনা ও তার চক্রের নানা অপকর্মের তথ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যায় মেঘনা। এ সময় মেঘনা তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন। এই মামলায় যেহেতু সমীর দেওয়ান এজাহার নামী আসামি, তাকে গ্রেপ্তার দেখানো হয়
এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলা তদন্তে মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দামানের সঙ্গে তাকে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে মেঘলাকেও আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। আইনজীবীরা বলেন, মেঘনা আলম, দেওয়ান সহ অজ্ঞাতনামা 2-3 জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। এই সমীর দামানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেটা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত, তাতে দেশের ভাবমূর্তি, দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। মডেল মেঘনা ও তার চক্রের সঙ্গে জড়িত বাকিদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তানিম সুলতানা, নিউজ 24, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাই তাদের আন্দোলন চলমান থাকবে। পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে এমন ঘোষণা দিলেন তারা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে 3 ঘণ্টার বৈঠক শেষে এই কথা জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধিরা। তারা বলেন, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষা উপদেষ্টা এবং সচিবের সাথে বৈঠক হবে, কিন্তু সেটা হয়নি। তাই দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। ইউপিডিএফ কর্তৃক অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা গেছে এবং তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার সেনা সদরে আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা। কর্নেল শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখে উদযাপন যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 2457 জন সহ সর্বমোট 7822 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের $100 কোটি শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্র বছরে বাংলাদেশকে শুল্ক দেয় মাত্র $18 কোটি। এ তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। এই বৈষম্য দূর করতে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম অংশীদার বাংলাদেশ যুক্তরাষ্ট্র। সিপিডির গবেষণা বলছে 2 দেশের মধ্যে শুল্ক নীতি ও বাণিজ্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্যতা। আমাদের কনসার্নগুলো যখন তারা বলেছে তখন রাজধানীর গুলশানে আয়োজিত সভায় সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে গড়ে 6.2% শুল্ক আরোপ করে বাংলাদেশ। তবে ভিন্ন বেয়াত ও ছাড়ে প্রকৃত হার দাঁড়ায় 2.2%। বিপরীতে বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে 15.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লজিক্যালি একটা কোশ্চেন করা যায় যে হু ইজ প্রোভাইডিং মার্কেট অ্যাক্সেস টু। আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য ফেরাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সংলাপে গুরুত্ব দিচ্ছে সিপিডি। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের ভূমিকা চান ব্যবসায়ীরা। উনি বলেছেন যে কেউ যদি পজিটিভ রেসপন্স করে তারা কনসিডার করবে। এখন আমাদের জানা দরকার যে কি ধরনের রেসপন্স তারা চায়। দুষ্ট চক্রের মতো প্রভাব যেমন বাণিজ্যের মধ্যে ফেলতেছে, দ্রব্যমূল্য বাড়বে এবং এটার একটা সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের উপরে। কমার্শিয়ালি এফিশিয়েন্ট বা ফিজিবল হওয়ার জন্য আমাদের ল্যান্ডেড কস্টটা কিভাবে ইফেক্টিভ হবে আর একটু কমানো যায় কিনা, সেটা ন্যাশনাল লেভেলে যেমন সত্য,
প্রাইভেট সেক্টরও সত্য যে ইনভেস্টমেন্টটা করবো এই টাকাটা এখন আমি কি জন্য মানে এই রিস্কটা আমি কেন নিবো অ্যাজ ইনভেস্টর। শুল্ক সংকটের টেকসই সমাধানে ট্রাম্প প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠকের বিকল্প নেই বলে মনে করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বাংলাদেশের উচিত হবে আগামী 5 বছর বিকল্প বাজার খোঁজা। ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বাজার বড় করতে হবে, এশিয়ার বাজারে নজর দিতে হবে। আগামীতে এশিয়াই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় জায়গা। এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়ার হাউসের সুবিধা দেওয়ার পরামর্শ সিপিডির। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই আইনের বিরুদ্ধে করা পিটিশনের শুনানির পর আজ স্থগিত রাখার ঘোষণা আসে। এতে বলা হয়, পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না, ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা কেন্দ্রকে মানতে হবে। মামলার পরবর্তী শুনানি 5ই মে নির্ধারণ করা হয়েছে। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।